শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দক্ষ মানব সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। তবে এক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। দক্ষতার অভাব, ভাষা ও যোগাযোগের ঘাটতি, অদক্ষ জনশক্তি রপ্তানি, দালালদের দৌরাত্ম্য এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য পর্যাপ্ত সুযোগের অভাব এবং এর মধ্যে অন্যতম। এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার বিষয়ে চ্যালেঞ্জগুলো কোথায় এবং এক্ষেত্রে করণীয় কি, এ বিষয় নিয়ে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আলোচনা। এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাপ্লাই চেইন এক্সপার্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের প্রধান ডক্টর অধ্যাপক মোহাম্মদ মামুন হাবিব। মামুন হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে দক্ষ জনশক্তির তৈরির যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জগুলো রয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম। আমরা এ বিষয়ে ধরেই আলোচনাটি শুরু করতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই যে দক্ষ জনশক্তি তৈরিতে আসলে চ্যালেঞ্জগুলো কোথায়, কি আমাদের? আমরা যে পরিমাণ বাংলাদেশে গ্র্যাজুয়েটস আমরা প্রডিউস করছি প্রতি বছর, আনফর্চুনেটলি আমরা স্কিল হিউম্যান রিসোর্স যেটাকে বলে সেটা আমরা পাচ্ছি না। এটা মেইন একটা রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা স্কিল ম্যাপিংটা ঠিক মতো করতে পারছি না। আমাদের অর্গানাইজেশনাল ডিমান্ড, কন্টেম্পোরারি ইস্যুস, গ্লোবাল প্ল্যাটফর্ম, এই সবগুলি কম্বিনেশন করে আমরা আমাদের গ্র্যাজুয়েটস আমরা প্রডিউস করতে পারছি না। সো এই ক্ষেত্রে আমাদের একাডেমি ইন্ডাস্ট্রি গ্যাপটা যত আমরা কমিয়ে আনতে পারবো, আমার মনে হয় আমরা আরেকটু বেটার স্কিল গ্র্যাজুয়েটস প্রডিউস করতে পারবো, যেটা আমাদের আলটিমেট টার্গেট। একটি বিষয় তো আমরা দেখি যে স্নাতক বা উচ্চশিক্ষিত যুবকদের বা শিক্ষিতদের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা বা বাধা আমরা দেখতে পাই, বা সেগুলো অনেক ক্ষেত্রেই তারা কাঙ্ক্ষিত যে চাকরিটি তাদের আশা সেটি তারা পাচ্ছে না। এটি কি দক্ষতার অভাব, নাকি তাদের জন্য আসলে সেই কর্মসংস্থানের সুযোগটি আমরা তৈরি করতে পারছি না? আমরা দুটোই আমাদের চিন্তা করতে হবে, টু পার্সপেক্টিভ আমাদের চিন্তা করতে হচ্ছে। একটা হচ্ছে আমরা যেটা কিন্তু বলছিলাম, দক্ষতার অভাব তো একটা রয়েই যাচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমরা আসলে কারেন্ট মার্কেট ড্রিভেন, ইন্ডাস্ট্রি ড্রিভেন যে জবস ক্রিয়েশনটা করা দরকার, সেটা আমরা পাচ্ছি না, আমাদেরকে গ্র্যাজুয়েটদের কাছ থেকে আমরা পাচ্ছি না। এটা মেন রিজনটা হচ্ছে এরকম সে আমরা জানি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব পপুলার একটা কনসেপ্ট ইন দ্য স্কুল অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ, বাট এখন কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পর কিন্তু আরেকটা যেটা জিনিস লাগবে, টেকনোলজি ড্রিভেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো টেকনোলজি ড্রিভেন আমাদের চিন্তা করতে হবে। সো আরেকটু কন্টেম্পোরারি ইস্যুতে চলে আসি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভাইটাল নাও, ইট ইজ ইন দ্য ম্যানেজমেন্ট এরিয়া ইন দ্য স্কুল অফ বিজনেস। বাট আমাদের কিন্তু এখন আরেকটা অ্যাডভান্সলি যেতে দেখতে হবে, টেকনোলজি ড্রিভেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো যে জিনিসটা আমি এটাকে বলছিলাম, আমাদেরকে ওই এরিয়াগুলি বের করতে হবে, ফোকাসিং এরিয়াটা কোথায় আমরা অ্যাডিং ভ্যালু অ্যাডিং করতে পারি। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট উইথ দ্য একাডেমিক্স, ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট উইথ আওয়ার কারিকুলাম ডেভেলপমেন্ট। আমরা যে কারিকুলামগুলি পড়িয়ে আসছি আসলে অনেক বছর ধরে পড়ানো হচ্ছে, আমাদের কোর্স আউটলাইনগুলি বা অনেক পুরাতন। আমরা যদিও চেষ্টা করছি, বাট এটা আর বড় স্কেলে হওয়া দরকার আছে। যত বেশি আমরা ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশনটা করাতে পারবো আমাদের একাডেমিক্সে, অত বেশি বেনিফিটটা আমাদের গ্র্যাজুয়েটস এমপ্লয়েবিলিটির ক্ষেত্রে হবে। স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানে যে আপনি একাডেমিয়ার সিস্টেমের কথা বলছেন, সেখানে আসলে মানে এখানেও তো পড়াশোনা করানো হয়, কিন্তু যদি আপনি আন্তর্জাতিক মানের দিক থেকে বলেন বা প্রযুক্তিগত যে দক্ষতার জায়গাগুলো থেকে বলেন, সেটি আসলে বাংলাদেশের কারিকুলামে বা শিক্ষা ব্যবস্থায় কতটা যুক্ত করা গেছে, যেটি নিয়ে আমাদের আগামী দিনের প্রজন্ম বিশ্বের যে চাকরির বাজার সেখানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বা প্রতিযোগিতা করতে পারবে বা নিজেদেরকে সামনে উপস্থাপন করতে পারবে? খুব ভালো একটি কোশ্চেন আপনি করেছেন। আসলে যেটি জিনিস আমি বলছিলাম যে আপনি ইফ ইউ লুক ভেরি ওভার ভিউ অফ দ্য ওয়ার্ল্ড কারিকুলাম ডেভেলপমেন্ট, সারা পৃথিবীতে কারিকুলাম ডেভেলপমেন্ট যেভাবে হয়ে থাকে, আমি যদি চিন্তা করি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএস, আমি যদি চিন্তা করি হার্ভার্ড ইউনিভার্সিটি,
ওখানে হয় কি তাদের একটা তাদের সিস্টেমই থাকে, সেখানে হচ্ছে গিয়ে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য তারা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করবে। ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে তারা চেষ্টা করবে একাডেমি ইন্ডাস্ট্রি এই প্ল্যাটফর্মটাকে তৈরি করার জন্য, যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্টস দে ক্যান পার্টিসিপেট, international researchers will be there, industry leaders will be there, corporate leaders, C-level executives will be there. So ওই একটা যে ইন্টারাকশন হচ্ছে কনফারেন্স মানে হচ্ছে দ্য প্লেস অফ নেটওয়ার্কিং বিটুইন দ্য টু গ্রুপ, অ্যাকাডেমিক্স অ্যান্ড কর্পোরেটস। ওটা দিয়ে আলটিমেটলি আমাদের গ্র্যাজুয়েট যারা থাকবে দে ক্যান আন্ডারস্ট্যান্ড ও দিস ইজ আওয়ার কন্টেম্পোরারি ইস্যুস ইন দ্য ওয়ার্ল্ড, আমাদেরকে এই লেভেলে যেতে হবে। আমরা তো যদি জানতেই না পারি হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন দ্য লোকাল পিপল আমাদের সাথে ইন্টারন্যাশনাল যে গ্যাপটা আছে, ওটার জন্যই তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের খুব দরকার, যেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, ইন্টারন্যাশনাল স্পিকার থাকবে, ইন্ডাস্ট্রি স্পিকার আসবে, একাডেমি ইন্ডাস্ট্রি ডিসকাশন হবে, সো দ্যাট আমরা কি অনেক কিছু কিন্তু পেতে পারি, যেটার মাধ্যমে আমাদের আলটিমেটলি গ্র্যাজুয়েটস এমপ্লয়াবিলিটি বাড়বে। আসলে টার্গেট তো আমাদের ওইটাই থাকে, কিন্তু এটার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা দরকার আছে। স্যার, এখানে আপনি যদি যুক্ত করতেন যে কারিকুলামে কোন বিষয়গুলোকে যুক্ত করা যায়, যেটা নিয়ে আমরা আসলে চাকরির বাজারে আমরা আমাদের সক্ষমতায় টিকে থাকার যে চ্যালেঞ্জটি সেটা আমরা মোকাবেলা করতে পারি। আমি একটু আগে এটা বলছিলাম, যেটা আমাদের আসলে এখন দরকার হচ্ছে কো-ক্রিয়েশন কারিকুলাম ডেভেলপমেন্ট। আমরা যেটা করছিলাম একাডেমিক্যালি যেটা আমরা করা হচ্ছে দ্যাটস ফাইন, বাট এখন আমাদের ইন্ডাস্ট্রিকে যদি আমরা ইনভলভ করতে পারি, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি টক যখন আমরা ইন্ডাস্ট্রি স্পিকারকে নিয়ে এসে ইন্ডাস্ট্রি টক দেওয়াতে পারি, অথবা একাডেমি ইন্ডাস্ট্রি ডিসকাশনের মাধ্যমে যদি ইন্ডাস্ট্রি যারা কর্পোরেট লেভেল আছে তাদের টার্গেট অডিয়েন্স, তাদের হোয়াট ইজ দেয়ার আলটিমেট অবজেক্টিভস ফ্রম আওয়ার গ্র্যাজুয়েটস, আমরা যখন সেটা জানতে পারবো, আমরা যখন এরিয়াটা জানতে পারবো, আমরা তখন সেটাকে আমার কারিকুলাম ডেভেলপমেন্ট আমরা ইউটিলাইজ করতে পারবো। ওর জন্যই আমাদের একটা প্ল্যাটফর্ম খুব দরকার হয় একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য। আরেকটি বিষয় তো আমাদের দরকার চাকরির বাজারে, সেটি হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, এবং এখন তো এআই যুগ চলে এসছে। তো সেক্ষেত্রে আসলে আমরা কতটা প্রিপেয়ার্ড, আমাদের এখনকার প্রজন্ম বা স্টুডেন্টরা যারা চাকরির বাজারে নতুন করে ঢুকছে? ইফ ইউ আস্ক মি, আমি বলবো আমাদের ইয়াং জেনারেশন ভেরি স্মার্ট, বাট আনফর্চুনেটলি আমরা যেটা পারছি না ওদেরকে সিস্টেমেটিক ওয়েতে আমরা ডেভেলপমেন্ট দিতে পারছি না। আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমাদের ইয়াং জেনারেশন পার্টিকুলার জেনজি যে জেনারেশনটা আছে দে আর টু মাচ স্মার্ট ইন দ্য টেকনোলজি, বাট আমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে টেকনোলজিটা সেটা কিন্তু জানতে হবে। আমি যে একটু আগে বলছিলাম টেকনোলজি ড্রিভেন সাপ্লাই চেইন, টেকনোলজি ড্রিভেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, গ্রিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আমাদের এই টার্মগুলি কিন্তু না টেকনোলজি ড্রিভেন। এখন তো এআই ইন্ডাস্ট্রি রেভলিউশন 4.0, কিন্তু এইগুলি নিয়ে যত বেশি আমরা নার্চারিং করবো, ওরা যত বেশি ফ্যামিলিয়ার হবে, তখন দে হ্যাভ ফিল ইন্টারেস্ট, তখন হবে যেটা আমি একটু বলছি স্ট্রাকচার্ড ওয়েতে টেকনোলজিটাকে অ্যাপ্লাই করা যাবে ফর বেটারমেন্ট অফ আওয়ার গ্র্যাজুয়েটস। সো ওই জন্য আমাদের একটা দরকার আছে টেকনোলজিটাকে আমাদেরকে কীভাবে আমরা ইউটিলাইজ করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কীভাবে অ্যাডপ্ট করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কীভাবে কাজে লাগাবো, ওটার জন্য কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আছে, যেটা আমরা একটু আমি বলবো আমরা একটু পিছিয়ে আছি। আমাদের ওই ধরনের প্ল্যাটফর্ম নেই, আমরা এখনো কন্টেম্পোরারি ইস্যুসগুলি ক্লিয়ার করতে পারছি না, কোনগুলো আমাদের দরকার আছে। ভেরি গুড। এই জায়গায় যদি আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে আইওবির ম্যানেজমেন্ট অফ স্কুল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউর বিভাগ একটি আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে ঢাকায়, সম্ভবত এই মাসেই নভেম্বরে। এটি আসলে করার উদ্দেশ্যটি কি, আসলে এর মধ্য দিয়ে আসলে এই সম্মেলনটির মূল আলোচনা বা ফোকাস পয়েন্টগুলো আপনারা কি নির্ধারণ করেছেন? থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি স্কুল অফ বিজনেস এন্টারপ্রেনিউরশিপ, SBE of Independent University of Bangladesh. It's a leading private university. I think everybody knows this one. So we are going to organize an international conference, and this month, November 14 and 15, in our hotel Westin. So that is basically the international conference. What you said that এখানে foreign delegates আসছেন আমাদের more than 12 countries from USA, Canada, UK, Malaysia, Thailand, India, Japan, Poland, UAE, and so on. সো আমরা যেটা বলছিলাম একটু আগে যে ইন্টারন্যাশনাল আসলে ওই কালচারটা, গ্লোবাল যে বিজনেস প্ল্যাটফর্মটা আমরা দেখাতে চাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনকে, আমরা উই আর এক্সপেক্টিং অ্যাবাউট দ্য 300 পার্টিসিপেন্টস উইল বি দেয়ার, অ্যান্ড among there will be the 5 keynote speakers from local, the 2, and international 3. Dr. Hossein Jillur, he will be one of the keynote speaker. Dr. Ahmed Hassan from Bangladesh, basically the NRB. And the international level, there is a Professor Raja Rashia from Malaysia, Dr. Mariam from the Malaysia, also from the Jonathan from the UK. They will deliver the keynote speech, 5 keynote speech. And there will be the 3 invited speakers, one from the Canada, another from the USA, another from the UAE. And there will be the 8 industry talks, which is very relevant what I said today.
This industry speakers will come from the two from the international, one from the USA, another from the UK, and the remaining 6 from Bangladesh. Nasim Manjur from Apex, and Mainuddin Monim from Monim Group, and the Dhaka Bank, Abdul Hai Sarkar, he'll be there, and Abdul Mutin Chaudhuri, he's a New Asia Group, Rahim Afroz Niaz Rahim will be there, and Dr. Arifudullah from ACI will be there. So it's a very large gathering from the industry and academics. তারা আসলে এখানে কোন বিষয়গুলোকে উপস্থাপন করবেন সেটি যদি একটু বলতেন। বেসিক্যালি আমি যেমন এই শুরুতে বলতে পারি, যেমন আমাদের ডক্টর ড্রেক যিনি আসছেন ইউএসএ থেকে, হি উইল লাইক টু টক অ্যাবাউট দ্য থার্ড পার্টি লজিস্টিক্স ইন ইন্ডাস্ট্রি ড্রিভেন থার্ড পার্টি লজিস্টিক্স, ইজ ভেরি ফেমাস ইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এরিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড। And then our UK, from the UK, Dr. Bain, he's a international expert, particularly he was the president, Chartered Institute of the Logistics and Network, Logistics and Transport, CILT, UK. He'll talk about the logistics industry in all over the world, global perspective. And our Dr. From ACI, Dr. Anisuddin, he'll talk about the automation in industry in Bangladesh. So basically, you can get all kind of the contemporary issues, latest. এখানে কারা অংশ নিতে পারবে এটা? Basically, আমাদের main যে audience groupটা হচ্ছে যে undergraduate and graduate level students, young scholars, so university faculty members, PhD scholars, because we have the one session for the PhD scholars as well, and then from the industry corporates, industry C-level executives, they will be there. They will speak. So that is like the huge gathering. You can understand the 300 participants from the academics and industry as well. All public and private university representation will be there, and then as well as the industry, or most of the industry like ABCCI, BGME, American Chamber of Commerce, AmCham. So they also, their representative must be there in our academic industry discussion. এখানে মানে আপনাদের কনফারেন্সে যারা অংশগ্রহণ করতে চাইবে তারা কি কোনো রেজিস্ট্রেশন বা কোনো পদ্ধতির মাধ্যমে সেখানে যেতে হবে, নাকি এটা উন্মুক্ত থাকবে সবার জন্য? এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা ক্লোজ আছে অফিশিয়ালি, কারণ এটা অলরেডি হয়ে গেছে, বাট যেটা 260 পার্টিস অলরেডি রেজিস্টার্ড আর্লিয়ার। আমাদের এটা তো আসলে ইট ইজ আ লং জার্নি। গ্রাজুয়েটের সংখ্যাটা নাম্বার অফ অ্যারাউন্ড দ্য ফ্রম স্টুডেন্ট পার্টিসিপেটিভ অ্যারাউন্ড 70 স্টুডেন্ট পার্টিসিপেশন উইল বি দেয়ার registered, all of the undergraduate and master MBA level student from Bangladesh perspective, from Bangladesh. And internationally, what we already mentioned, a lot of the group of people from the industry level, and also from our academics, like the university faculty members. So a group of the young scholars as well as the experts will be there. So that is basically the benchmarking between the young scholar and the experts. So we try to do this one. There's a very interesting thing is that we have a 2 academic industry session. And then first day evening, there was the one academic industry discussion from the 10 people from the academics, top level vice chancellors, super vice chancellor in our country, and 10 from the corporates. Vice chancellor from the North South University vice chancellor will be there. Our Eastern University vice chancellor will be there. Asian University vice chancellor will be there. Chittagong Independent University vice chancellor will be there. And both day, these 2 sessions will be starting by the welcome remarks from our Honorable Vice Chancellor, Professor M. Tamim. Basically, he is one of the person who is motivating this kind of things like skill mapping, academia-industry relationship. That's why we are doing this kind of thing. Secondly, also the academia-industry discussion in the evening. And there is another 10 plus 10, 20. So we are expecting about 40 academia-industry experts will be there. And there will be some of the findings will be come up in the proceedings. And it will be published in the newspaper as well, electronic print media, so that we can work on that. এতে করে কি মানে যারা পার্টিসিপেন্ট বিশেষ করে গ্রাজুয়েটরা তারা কি কোনো মানে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাবে বলে মনে করেন? Definitely. স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা Definitely, because you can understand that the whole 2 days the conference, and they have to be there the 2 days conference. They mix with the industry people directly. They can mix with the expert, and they can talk to them. And there is one session, the PhD colloquium and paper producing workshop, that how they can publish that international papers. And there will be the one session for the meet the journal editors. So those have a plan for the higher studies in the PhD level, or those will come in the academics. So they have to know that how they can publish the paper, and not only just academic paper as well as industry-driven paper, based on the case study, how they can publish the paper. So that will be the discussion there. So basically our graduates, they will get a lot of benefit
in terms of paper publication, in terms of the contemporary issues. They can get more knowledge about this one, what is happening all over the world. When they'll talk with the Canadian, the expert, Mr. Emeka, he was he got the recently Teaching Excellence Award from the ACBSB accreditation. And as you know that our independent university School of Business, ACBSB accredited from the 2017. We also were a member of the AACSB from 2015. So basically they will get the real life knowledge, what is happening. When they will mix with suppose that there with a professor from the USA, so they can get the idea that how they can go for the higher studies there. So we are opened a lot of avenue. This conference unlock the doors for the prospective young scholars, graduates, how they can move to the next level. And what we said that our target that we would like to produce that industry-driven and international perspective human resource. What you said that skill human resource. আরেকটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা এবার এটিকে আসলে কোন প্রতিপাদ্যে সাজিয়েছেন এবং সেটি নির্বাচন করার ক্ষেত্রে কোন বিষয়টাকে মাথায় রেখেছেন? Basically, I think if you go to our website, official website, I think you know our conference name, the International Conference on Economics, Business and Technology Management, ICEBTM 2025. And we set our conference theme is a sustainability focused industry trends in global research. If you look very carefully, we like to focus a few things like industry trends, we like to know, and then global research, global perspective. And sustainability is the one of the, I would say, the burning issue nowadays based on the SDG goals and other things. So all will be the part of our theme. So that our target is that we like to know the industry's current trends based on the global perspective. So that our next graduates, our upcoming graduates, they have to know what is happening all over the world. Nowadays we are thinking that we are the global citizen. So our graduates, they have to lead the international level. We have one Nobel laureate. We are hoping that this is the way that we have to think how we can go to the international level. এখানে মানে কর্মসংস্থানের কোনো সম্ভাবনা কি তৈরি হবে এক্ষেত্রে, বা এই যে যোগাযোগটা স্থাপন করে দিচ্ছেন? Very good question. You know that I already mentioned a few names like Apex, Guardian, Dhaka Bank, Monem Group, New Asia, Roima Froze, ACI. They will set up their stall and during their conference, 2 days conference in the Westin. And we are also hoping that there will be a CV dropping system so that our ongoing graduates, they can submit their CV and they can do some interaction, direct interaction with that. You understand this is a top level organization in our country. So we have to create this avenue. And what you mentioned that after the conference, we have the write-up based on each episode, based on each session. It will be published in the electronic print media. So that means there is follow-up that what is happening. And definitely this industry, they are taking a lot of graduates from us, from the different public and private university. So they can get the directly communication with the top management as well as the industry. একটা বিষয়ে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি যে বস্তুগত সম্পদের চেয়ে মেধা সম্পদকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যদি একটু হিসাব দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 37% অবদান রাখছে মেধাভিত্তিক সম্পদ, এবং এরকম যখন বাস্তবতা তখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চীন এবং ভারতও এই মেধাভিত্তিক সম্পদ গড়ে তোলার জন্য নানান ধরনের ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ খুব একটা উদ্যোগ নিয়েছে বলে এখনও সেটি আসলে প্রতীয়মান হচ্ছে না। এক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের চিত্রটি একটু বলতেন, যেটি আসলে আমরা কতটুকু করতে পেরেছি বা কতটুকু পিছিয়ে আছি। আমরা একটু আসলে যেটা আর কি বলছিলাম যে আমাদের একাডেমিক্সের সাথে ইন্ডাস্ট্রি একটা ভালো গ্যাপ রয়ে যাচ্ছে। আমরা যেটা ধারণা করেছিলাম আজ থেকে 30 years before, 20 years before, that we are producing the good graduates, quality graduates. বাট আমরা পরবর্তীতে দেখেছি আমরা আসলে সেই লেভেলের স্কিল ডেভেলপমেন্ট করতে পারিনি ইন টার্মস অফ একাডেমিক্স। আমাদের মনে হচ্ছে এই যে আমরা যে কনফারেন্সের কথা বলছিলাম যে 2টা সেশন হবে, একাডেমি ইন্ডাস্ট্রি ডিসকাশন, টপ লেভেল যারা আছে তাদের ডিসকাশন হবে। আমরা চাইবো এই ধরনের ডিসকাশন থেকে কিছু ফাইন্ডিংস বেরিয়ে আসুক, হাউ উই ক্যান ওয়ার্ক টুগেদার টু প্রডিউস দ্যাট স্কিল হিউম্যান রিসোর্স। যেটা আপনি বলছেন ইউএসের কথা, কানাডার কথা বা আমাদের চায়নার কথাই আমরা যদি বলি, তারা কিন্তু এটা নিয়ে অনেক কাজ করছে, ট্যালেন্ট অ্যাকুইজিশন করছে তারা কিন্তু সারা পৃথিবী থেকে। সো দে লাইক টু সার্চ দ্য ট্যালেন্ট অ্যাকুইজিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড।
সো ইফ ইউ হ্যাভ এ স্কিল হিউম্যান রিসোর্স উই ক্যান কম্পিট উইথ দ্যাম, উই ক্যান গো টু দ্যাট লেভেল। সো ওটার জন্য আমাদের আসলে এই ধরনের নেটওয়ার্কিং, এই ধরনের স্কিল ম্যাপিংটা করা দরকার আছে। হয় এই যে নেটওয়ার্কের কাজটা আপনারা যেটা করছেন, যেটা আপনারা মানে বেসরকারি উদ্যোগে, এটি সরকারিভাবে করার প্রয়োজনীয়তা আছে কিনা বা সেটি কিভাবে করতে পারে? ডেফিনেটলি, ইভেন ইউ নো দ্যাট আমাদের এখানে যে প্রপোজালগুলো আসবে ওগুলো হ্যাভ টু সাবমিট অফিসিয়াল টু দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল, বিকজ উই আর দ্য পার্ট অফ দ্য অল প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসি পার্ট. So University Guidance Commission member also will be there. So you have to place to this one. Government, they are taking the initiative, but you know that our country's situation is that the population is very high, and a lot of graduates. It's very not very easy to maintain everything, the quality. But from the private sector, আমরা যদি ধরনের কাজ ইনিশিয়েটিভ নিতে পারি, ভবিষ্যতে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে যে পাবলিক সেক্টর বলি বা সরকারি সেক্টর থেকে they can take some steps. At least আমরা আমাদের পক্ষ থেকে এই প্রপোজালগুলো দিতে পারবো, এবং দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি অফিসিয়ালি এই জিনিসগুলি আমাদেরকে পরবর্তীতে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে আসার জন্য। অধ্যাপক মামুন, আমরা আলোচনায় থাকবো, একটি সময় হচ্ছে একটি বিরতির। বিরতি থেকে ফিরে এসে আমরা আরও অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবার জানাবো স্বর্ণের বাজারের আপডেট। স্বর্ণের বাজারের আপডেট আমরা দেখে নিতে চাই। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটির প্রতি ভরির দাম রয়েছে 2,27,000 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,90,932 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,659 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,35,967 টাকা। রূপার দামে দেখে নিতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি, সেটির প্রতি ভরির দাম রয়েছে আজকের বাজারে রূপার দামের বাজার প্রতি ভরি 22 ক্যারেটের রূপা যেটি, সেটির প্রতি ভরির দাম আজকে রয়েছে 4,246 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,047 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 3,476 টাকা, এবং সনাতন রূপা যেটি, সেটির প্রতি ভরির দাম আছে আজকের বাজারে 2,601 টাকা। একই সাথে আমরা আজকে মুদ্রার বিনিময় চিত্রটা একটু দেখে নিতে চাই। মুদ্রার বাজারে আমরা যদি দেখি যে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকা, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি 143 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আমরা স্বর্ণ এবং মুদ্রা বাজারের আপডেটটি দেখে নিলাম। জনাব অধ্যাপক মামুন, আমরা আলোচনায় ফিরতে চাই আবারও। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম তার সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। আপনি তো সাপ্লাই চেইন এক্সপার্ট, সেই জায়গা থেকে কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আসলে কোথায় আপনার দৃষ্টিতে যদি একটু বলতেন। Thank you. Basically, when you start for the supply chain management, and then you have to also observe that supply chain disruption. We noticed the supply chain disruption after the pandemic, so post-pandemic disruption. Due to the Russia-Ukraine war, another supply chain disruption, and definitely the Middle East war, the supply chain disruption. When you talk about the supply chain, that means you have to start from the raw materials until the finished product, from supply to customer, eventually for the consumer. So here a lot of entities are involvement. So basically আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে এই সাপ্লাই চেইন যখন আমরা চিন্তা করছি অনেকগুলি এন্টিটিস চলে আসছে। যেমন সাপোজ হচ্ছে পোর্ট ইজ এ ফ্যাক্ট, কারণ আমাদের যাই কিছু করানো হবে না কেন পোর্ট দিয়ে এটা এক্সপোর্টটা হবে, ইম্পোর্টটা হবে। সো পোর্টে একটা আমাদের অব্যবস্থাপনা আছে। দেন আমাদের যে লজিস্টিক যে অবজারভেশন, যে ইন্ডেক্সিং, ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্সিংগুলি আছে, very popular দুটো ইন্ডেক্সিং আছে, একটা অ্যাজালিটি লজিস্টিক ইন্ডেক্স, অ্যানাদার ওয়ান ইজ দ্যাট ওয়ার্ল্ড ব্যাংক একটা ইন্ডেক্সিং করে এলপিআই, লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স। বোথ ইন্ডেক্সিংয়ে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম, আমাদের ব্রোক্রেটিক প্রসেসটা খুব লেন্দি প্রসেস, তাদের অবজারভেশন যেটা এসেছে। আমি এলপিআই যেটা বলছিলাম লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, এখানে বাংলাদেশের পজিশন 88, যেখানে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি ইন্ডিয়া, দেন হচ্ছে শ্রীলঙ্কা, দেন পাকিস্তান, দেন বাংলাদেশ। সো আমরা এইখানে অনেক পিছিয়ে আছি ইফ ইউ কম্পেয়ার দ্য 3 সাউথ এশিয়ান কান্ট্রি। ইভেন আমরা এজালিটি নিয়ে যদি বলি সেখানে আমাদের স্কোরিংটা কম আছে, এবং তার জন্য একটা হচ্ছে যেটা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা খুব পিছিয়ে আছি। হোল সাপ্লাই চেইনের মধ্যে লজিস্টিক্স এই পার্টটা ইনফ্রাস্ট্রাকচার বললে পোর্ট চলে আসছে,
ইনফ্রাস্ট্রাকচার বলে এয়ারপোর্টে চলে আসতেছে, কার্গো ভিলেজ চলে আসতেছে, রিসেন্টলি কার্গো ভিলেজের ইনসিডেন্ট হয়ে গেল, কিন্তু আমরা আরও পিছিয়ে গেলাম। কিন্তু সো বেসিক্যালি হচ্ছে কি এইখানে আমাদের সাপ্লাই চেনে যখন চ্যালেঞ্জ বলা হবে, এটা হচ্ছে কি এক নম্বর চ্যালেঞ্জ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা আমাদের চ্যালেঞ্জ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের স্কিল হিউম্যান রিসোর্স, আমাদের ওরকম পটেনশিয়াল আমরা হিউম্যান রিসোর্স তৈরি করতে পারছি না সাপ্লাই চেনে। যেটা হয়েছে যেটা তারা হচ্ছে কি ট্রেডিশনালি ফাইন্যান্সে পড়ে আসছে, অ্যাকাউন্টিংয়ে পড়ে আসছে, মার্কেটিং, তারপর তারা সাপ্লাই চেনে জব করছে। সেই ক্ষেত্রে হয়তো আমরা একাডেমিক্যালি যদি দিতে না পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা করে স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স আমরা ডিজাইন করতে পারি। কিছু প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড ব্যাংক কিছু প্রজেক্ট আছে, বিকেআর একাডেমি কিছু প্রজেক্ট আছে, তারা সাপ্লাই চেন স্কিল ডেভেলপমেন্ট সাপ্লাই চেন কোর্স চালু করছে। আমার মনে হয় এই হিউম্যান রিসোর্সটা আমাদের এই জায়গায় একটু আমাদেরকে সময় দিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান যেটা হচ্ছে যেটা টেকনোলজি, আমরা সাপ্লাই চেনে টেকনোলজির পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছি না। যেখানে হওয়ার কথা ছিল সব কিছু অটোমেশন, অটোমেটিক সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সুবিধাটা যেটা হচ্ছে কি, আমি কোথায় আছি, আমি ইনভেন্টরি স্টেজটা কতটুকু, অ্যাভেলেবিলিটি কতটুকু, ওয়ার হাউসের কন্ডিশন কতটুকু, কার্গো যেটা আমাদের আছে ওখানে অবস্থা কি আছে, আমরা যে ইয়েটা পাঠাচ্ছি যেটা যে ট্রান্সপোর্ট ইউজ করছি, ট্রাক, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, মানে ট্রাকটা কোথায় আছে, এই জিনিস সব কিছু অটোমেশন কিন্তু করা সম্ভব। আনফর্চুনেটলি আমরা এই ইন্টিগ্রেটেড টেকনোলজি ড্রিভেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চালু করতে পারিনি এখনো। ইট উইল টেক টাইম, বাট ইট শুড বি আওয়ার টার্গেট। আপনি যখন বন্দরের কথা বলেন, বন্দরে আমরা দেখতে পাচ্ছি যে 3টি বন্দর এখন বিদেশি অপারেটর দিয়ে চালানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটি ডিসেম্বরে চুক্তি হতে পারে। এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের যেখানে আমরা একটু আগে মানে বলছিলাম আপনার সাথে অফ দ্য রেকর্ড কথাটা, যে এথিক্যাল হিউম্যান রিসোর্স আমরা তৈরি করতে পারছি না আনফর্চুনেটলি। সো যতক্ষণ পর্যন্ত আমরা এথিক্যাল হিউম্যান রিসোর্স আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনাল উপর ডিপেন্ড করতেই হচ্ছে। আনফর্চুনেটলি আমরা যদি ফেলিয়ার হচ্ছি, বারবার অব্যবস্থার কথা বলছি, করাপশনের কথা বলছি, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল উপর যেতেই হবে। আলটিমেটলি উই হ্যাভ টু ইমপ্রুভ। আমাদের হাতে অল্টারনেটিভ কোনো অপশন নেই কিন্তু এখন আর। কারণ হচ্ছে আমরা যেভাবে রেখেছি আমাদের বন্দরকে, পোর্টে, আপনি এই ক্যান ইমাজিন পৃথিবীর কোথাও কিন্তু পোর্টের মধ্যে পণ্য খালাস করা হয় না, ওপেন করা হয় না। আমাদের এখানে কিন্তু এখনও পণ্য ওপেন করা হয়। এটা হওয়ার কথা ছিল আইসিডি দেওয়ার কথা ছিল, আউট অফ দ্য পোর্ট। আমরা যে কারণে হচ্ছে যেটা ইন্টারন্যাশনালি গেলে যেটা হবে, আমরা এখনও যেটা বিশ্বাস করি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট হবে, একটা সার্টেন টাইমে আমাদের মনে হয় ইন্টারন্যাশনাল উপর ডিপেন্ড করা দরকার আছে, আদারওয়াইজ আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারছি না। আরেকটা বিষয় যদি আপনি যুক্ত করতেন, যে আমাদের নিয়ে আসলে বৈশ্বিক বাজারের দৃষ্টিভঙ্গি আমাদের উপরে কেমন এই মুহূর্তে? আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড হচ্ছে যেটা আমরা কিন্তু গুড ওয়ার্কার। আমরা সারা পৃথিবীতে এটা মানে দ্যাট আমি তো ইন্টারন্যাশনাল কনফারেন্সের সুবাদে বিভিন্ন কান্ট্রিতে আমাকে ইউনিভার্সিটি দিতে হয়, যেতে হয়। হোয়াট আই নোটিস দ্যাট বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীতে ভালো। আমেরিকাতে লিড দিচ্ছে কিন্তু মাইক্রোসফটে বলি, অ্যামাজনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। আমরা যদি দুবাইতে আসি, ইউএতে আসি, সেখানে আমাদের কিন্তু স্কিল আনস্কিল দুটো হিউম্যান রিসোর্সে কাজ করছে। সো আমরা যদি এদিকে মালয়েশিয়াতে আসি, তাতেও কিন্তু একটা বিশাল একটা আমাদের কিন্তু শ্রম মার্কেট আছে। এটা মেইন রিজন হচ্ছে আমরা হচ্ছে মানে উই ক্যান ওয়ার্ক হার্ড, যেটা সবাই পারে না। এটা আনফর্চুনেটলি আমরা যেখানে পিছিয়ে গিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি আমরা ওই ব্র্যান্ডিংটা ধরে রাখতে পারছি না। আমাদের ইমেজ বিল্ডিং একটা প্রবলেম হচ্ছে। এটার জন্য আমাদের মনে হয় স্কিল হিউম্যান রিসোর্সটা খুব দরকারি মোমেন্টে, কারণ স্কিল হিউম্যান রিসোর্স কিন্তু এটাকে রিকভারি দিতে পারবে। ইমেজ বিল্ডিংটা কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের মতো। আমরা যেমন আমরা মার্কেটিংয়ের কোর্সই আমরা পড়ে ব্র্যান্ডিং, কিন্তু ব্র্যান্ডিং কিন্তু তৈরি করতে হয়। আনফর্চুনেটলি আমরা মনে হয় একটু পিছিয়ে আছি এই জায়গাটায় ব্র্যান্ডিংটা। আমার মনে হচ্ছে আমরা যেমন একটু আগে বলছি ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি, আমরা এইগুলি দিয়ে যত বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং আমরা করতে পারবো, ভবিষ্যতে আসলে এই অ্যাডভান্টেজটা কিন্তু আমাদের জেনারেশনটা, নেক্সট জেনারেশনই পাবে। আর একটু আগে যেটা আপনি বলছিলেন, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের যে স্ট্যাটাসটা আছে, তাদের একটা ধারণা হচ্ছে শুধুমাত্র এটা আনস্কিল হিউম্যান রিসোর্সই আমরা আছে, কিন্তু আমাদের স্কিল হিউম্যান রিসোর্স আছে, তার মানে আমরা সেভাবে আমরা হাইলাইট করতে পারছি না। আমাদের মানে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনাদেরকে একটু ফোকাস করার দরকার। যখনই কোনো স্কিল হিউম্যান রিসোর্স থাকবে, সেটাকে আমরা কীভাবে হাইলাইট করি, একজন প্রফেসরের কথা বলি বা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কথা বলি, পজিটিভ সামথিং অ্যাডিং দ্য ভ্যালুস টু সোসাইটি, হোয়াই নট ইউ ক্যান হাইলাইট টু দ্যাম। কারণ ইন্টারন্যাশনাল কিন্তু ওগুলি দেখে, ট্র্যাক করে। ইভেন আমাদের যে ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং হয়, ওখানে কিন্তু এক জায়গায় লেখা আছে এটা কিন্তু আমাদের ফোকাস করতে হবে। পাবলিক কতটুকু পাবলিকেশন আছে রিপোর্ট, ইভেন ওয়েবসাইটগুলি তুলে ধরতে হবে আমাদের আউটকামগুলি কী কী আছে। সো আমার মনে হয় এই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি, বাট উই ক্যান ওয়ার্ক অন দ্যাট ইমেজ বিল্ডিং। এই ক্ষেত্রে আমাদের যে ভেতরের আরও অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে ওয়ান স্টপ সার্ভিস, এই জায়গাগুলোতে কীভাবে আরও স্মুথ করা যায়? আমি একটু আগে বলছিলাম যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, এবং আমি যে লজিস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যেহেতু কাজ করি, আমি যেহেতু এটাতে ইনভলভ আছি অনেক বছর ধরে, আমি যেটা হোয়াট আই নোটিস দ্যাট আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, ইন্টিগ্রেটেড প্রসেসটা নেই, টেকনোলজিটা আমরা পিছিয়ে আছি। আমাদেরকে এখন একটা অ্যাপ্লিকেশনের জন্য যেটা করতে হয়, যেটা লজিস্টিক ইন্ডাস্ট্রিদের জন্য, তারা যখন বাইরে যখন প্রোডাক্ট যখন
এক্সপোর্ট করবে, তখন হয় কি এই ডকুমেন্টেশনগুলো অনেক লেন্দি প্রসেস, ব্যুরোক্রেটিক প্রসেস ভেরি হাই। এটা যত বেশি আমরা যদি অটোমেশনে চলে যাই, তখন হবে কি ইউ ক্যান সাবমিট ইউর ডকুমেন্টেশন, ইউ ক্যান সি, ইউ ক্যান ট্র্যাক দ্যাট এটা কত লেভেল আছে। ঠিক আছে, বিভিন্ন টেবিলে যাবে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আমি এখানে একটু আপনাদের একটা ভ্যালু অ্যাড করে যেতে পারি, সেটা হচ্ছে ন্যাশনাল লজিস্টিক স্ট্র্যাটেজি একটা কিন্তু আমাদের 2024-এ রেডি হয়েছিল। আমাদের লাস্ট গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর যেটা হয়েছে, এখন কারেন্ট আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে আবার এটাকে নতুন করে রিভাইভ করা হচ্ছে। হোপফুলি উই আর হোপিং দ্যাট নেক্সট মান্থ এটা হয়তো অফিসিয়ালি লঞ্চড হবে। আই এম অলসো ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য ন্যাশনাল লজিস্টিক স্ট্র্যাটেজি, আই জয়েন দ্যাট মিটিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এটা হয় না, তাহলে এই যে জিনিসগুলো আপনি একটু যেটা বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ব্যুরোক্রেটিক প্রসেস, টেকনোলজি, আমরা সবগুলো এখানে নিয়ে এসেছি। সো এটা যদি ইনশাল্লাহ যদি ইমপ্লিমেন্ট হতে পারে, তাহলে এই বেনিফিটটা লজিস্টিক ইন্ডাস্ট্রি সবাই পাবে। ডক্টর অধ্যাপক মামুন হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায়। আমরা আসলে আলোচনা শেষ করতে চাই। যে বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম সেগুলো আসলে কর্তৃপক্ষ বা যারা দায়িত্বশীল তারা হয়তো কাজে লাগাবেন। তো এরই সাথে আসলে আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। আমদানি বন্ধ থাকায় চট্টগ্রামে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বন্দরনগরীতে পেঁয়াজের দরদাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় পার্থক্য কি আছে আজকের বাজারে? দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোনো কমতি নেই, যেহেতু আমদানিকৃত পেঁয়াজ বাজারে নেই, যেহেতু অনেকদিন ধরে আমদানি বন্ধ। দেশে উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজের উপরে অনেকটা নির্ভর হতে হচ্ছে। তবে পেঁয়াজ সংকট এমন অজুহাত দেখানো হচ্ছে। পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে যোগান বাড়ছে, যেহেতু দেশীয় পেঁয়াজে উপরে অনেকটা নির্ভর হতে হচ্ছে বাংলাদেশে। তো আমদানি যেহেতু বন্ধ, তার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশীয় পেঁয়াজ উৎপাদন যেমনটা বেড়েছে, তেমনিভাবে দেশের মানুষের চাহিদাও কিন্তু অনেকটা মেটানোর চেষ্টা করছে। তবে সাইজ যেমন বড়, তেমনিভাবে কিন্তু দামও কিন্তু অনেক বেশি তারা চাচ্ছেন। আমরা এখানে যে খাতুনগঞ্জের বাজারে, আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি ট্রাকে করে কিন্তু পেঁয়াজ এসেছে। পেঁয়াজের কোনো সংকট দেখা যাচ্ছে না। তবু যে একটা অজুহাত, সংকটের একটা অজুহাত, তারা 75 থেকে 90 টাকা পর্যন্ত, বড় সাইজের যদি পেঁয়াজ হয় তাহলে 90 টাকা পর্যন্ত তারা পাইকারিতে বিক্রি করা হচ্ছে। আর 75 থেকে যদি একটু ছোট হয় তাহলে 75 থেকে 80 টাকার মধ্যে তারা বিক্রি করছে। এখানে যারা খুচরা বিক্রেতা, তারা আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। তার কারণে যারা ক্রেতা, তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে অন্তত পেঁয়াজের দামটা, দেশে উৎপাদিত যে পেঁয়াজের কোনো কমতি দেখা যাচ্ছে না। খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ হাত বাড়ালে কিন্তু পাওয়া যাচ্ছে, ট্রাকে করে পেঁয়াজ ঢুকছে, কিন্তু পেঁয়াজের দামটা যদি একটু কম হতো তাহলে তারা তাদের যে ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবনে শীতের শুরুতেই পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে ছুটির দিনে এই ভিড় বাড়ে কয়েক গুণ। এই বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা উন্নতি হলে পর্যটন খাতে আরও রাজস্ব আদায় সম্ভব বলছে বন বিভাগ। ছেড়ে যাওয়া স্টিমার ও ট্রলারে বসে আঁকাবাঁকা নদী, সুন্দরী ও কেওড়া সহ গাছগাছালি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বাঘের গর্জন, হরিণপালের খুনসুটি আর বানরের এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ানোর দৃশ্য পর্যটকদের যেন টানছে সুন্দরবনে। শীতের শুরুতেই দুবলর চর, হিরন পয়েন্ট, কটকা, কোকিলমুনি, কচিখালি, জামতলা ও কলাগাছি সহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। বনের অপরূপ সৌন্দর্য, জীববৈচিত্র্য, সূর্যাস্ত, চিত্রল হরিণ, বানর, শূকর, কুমির সহ বিভিন্ন পশু পাখি আর জীববৈচিত্র্যের প্রাণ প্রাচুর্যের কারণে যে সুন্দরবন ডাকে ভ্রমণ পিপাসুদের।
তাই তো শহরের কোলাহল ছেড়ে সুন্দরবনে ঘুরতে এসে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। বিশেষ করে সুউচ্চ টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে পর্যটকরা বেশ আনন্দিত। যদিও সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। প্রাণবন্ত হয়ে গেছি জায়গাটা দেখে, জীবজন্তু দেখে, কিছু হরিণ দেখলাম, কিছু বাঘ দেখলাম। জায়গাটা অনেক সুন্দর, এত মানে ঘোরার জন্য খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। বানর, আপনার হরিণ এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি ওরা বসে আছে এবং মানুষ ঢুকতেছে, ওরা এটা খুবই করতেছে, মানে একটা ফ্রেন্ডলি বিহেভ করতেছে এর সাথে। এই বনভূমিকে বাঁচিয়ে রাখতে পলিথিন, প্লাস্টিকের বর্জ্য সহ বনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিকল্প নেই বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা। প্রাকৃতিক এই সম্পদকে আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, যাতে এখানে প্লাস্টিক, পলিথিন জাতীয় কোনো দ্রব্য না ফেলে এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে। বন বিভাগ এবং সবার কাছে আবেদন করব যেন এই সুন্দরবনকে টিকিয়ে রাখে। আমাদের সামনে যদি এরকম কোনো বড় ধরনের ঝড় আসে, আল্লাহর রহমতে এই সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করবে। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পর্যটন খাত থেকে বছরে প্রায় 100 কোটি রাজস্ব আয় সম্ভব বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। চারটা রেঞ্জে আপনার এই পর্যন্ত পর্যটন খাতে আনুমানিক 4 কোটি টাকার উপরে আমাদের রেভিনিউ আদায় হয়েছে। আর পাশাপাশি তো সুন্দরবনের অন্যান্য যে বিষয়গুলো আছে, মাছ, কাঁকড়া আহরণ, গোলপাতা আহরণ, মধুর আহরণ, সিজনাল যেগুলো হয় সেগুলো অনুযায়ী আমাদের আহরণ চলছে, রাজস্ব আহরণ চলছে। গত 1.5 মাসে সুন্দরবনের 4টি রেঞ্জ থেকে প্রায় 4 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানায় বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সুন্দরবন যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে, তেমনি এটি আসলে রাজস্ব আদায় এবং পর্যটনের জন্য একটি বড় খাত হতে পারে। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটক খরার সংখ্যায় জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন, সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে বেশ সাড়া পেয়েছিলেন তারা। তবে বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পর্যটকদের আগ্রহ কমে গেছে। এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দূরত্ব বেড়ে যাওয়ায় জাহাজের পরিচালনা খরচও বেড়েছে বলে দাবি তাদের। হিমাগারের আলু নিয়ে বিপাকে রংপুরের গঙ্গাচড়ার কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি কেজিতে সংরক্ষণ খরচ 27 টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা দরে। কৃষি বিপণন বিভাগ বলছে, আলুর দর পতনে শুধু গঙ্গাচড়াতেই কৃষকদের লোকসান হতে পারে অন্তত 40 কোটি টাকা। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার বেশিরভাগ হিমাগারেই গত মৌসুমের প্রায় অর্ধেক আলু সংরক্ষিত রয়েছে। কৃষকের অভিযোগ, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 20 থেকে 22 টাকা, হিমাগার খরচ আরও 7 টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র 8 থেকে 9 টাকা কেজিতে। দর পতনে লোকসান গুনতে হচ্ছে তাদের। 2.5 টাকা 2 টাকা এরকম কেজিতে। যদি ফের মাল যদি খারাপ হয় তাহলে সর্বোচ্চ বস্তায় 60-70 টাকা এরকম পাওয়া যায়। আলুর দামে নাই, আলু নেয় না, কৃষক কান্দি কান্দি বাড়িতে চল। আমি যে আলু আবাদ করছি, আমার এবার 1 লাখ টাকা লস হয়েছে। হিমাগার মালিকরা বলছেন, এখনো 20,000 মেট্রিক টন আলু হিমাগারে মজুত আছে, যা হিমাগারে ধারণ ক্ষমতার অর্ধেক। কৃষকরা আলু বের না করলে বিপাকে পড়বেন তারাও। আমাদের মনে করেন যে ভাড়ার ক্ষতি হবে, তারপরে এই আলুগুলা যদি বিক্রি না হয়, অবিকৃত থেকে যায়, তাহলে তো আমাদের একটা ফেলানোর জায়গাও পাওয়া যাবে না। সরকার যে রেট দিচ্ছে সেই রেটে এখানে কোনো আলু বেচা কেনা হয়নি। আলুর বাজার তো এখন বর্তমান 8 টাকা 8.5 টাকা। কৃষি বিপণন বিভাগ বলছে, হিমাগার থেকে আলুর দাম কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করলেও তার বাস্তবায়ন নেই। ক্রেতা সংকট থাকলে চলতি মৌসুমে শুধু গঙ্গাচড়ায় কৃষকদের লোকসান হতে পারে প্রায় 40 কোটি টাকা। কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, 22 টাকা মূল্য নির্ধারণ করেছে গেটে কোল্ড স্টোরেজের। আমরা কৃষি বিপণন থেকে এটা যাতে বাস্তবায়ন হয়, প্রতিটা জেলা, প্রতিটা কোল্ড স্টোরেজে আমাদের লোকজন যাচ্ছে এবং তদারকি করতেছে। কিন্তু বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই 22 টাকাটা পাচ্ছে না। ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানি বাড়ানোর দাবি কৃষকদের। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় 6,500 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 1,93,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আলু চাষিদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা আমাদেরও। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। নগদ অর্থের অভাবে যুদ্ধবিরতির সময়ে সেবা দিতে পারছে না গাজার ব্যাংকগুলো। শুক্রবার গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ব্যাংকগুলো খোলা থাকলেও নগদ অর্থের অভাবে গ্রাহকদের হাতে টাকা দিতে পারছে না। ফলে দৈনন্দিন ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছেন সেখানকার জনগণ। গত 2 বছর ধরে গাজায় তেল আবিবের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির বিভিন্ন স্কুল, কলেজ ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে বিপদের মুখে পড়ে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।